আমরা এখন সিমপ্লেক্স টেবিলের ম্যাক্সিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুতেই যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এখানে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম দেওয়া আছে। এটা সিমপ্লেক্স টেবিলের একটা নমুনা টেবিল দেওয়া আছে এখানে। এই নমুনা টেবিলটা কি কি আছে এখানে? ফর ম্যাক্সিমাইজেশন প্রবলেম সিমপ্লেক্স টেবিলটাতে এখানে এইরকম ফরম্যাটটা দেওয়া আছে। এখন এখানে আমাদের কিছু অবজারভেশন রাখতে হবে যে এখানে কিছু কোশ্চেন আছে, যেমন ফিল আপ কলাম 1, কলাম 2, ডিটারমাইন ইন্ডিকেটর রো, which column is the pivot column, which row is the pivot row, is this the final tableau, এবং সিলেক্ট লিভিং ভেরিয়েবল এন্ড এন্টারিং ভেরিয়েবল। এই টেবিলের উপর অবজারভেশন গুলো হচ্ছে আমরা এইগুলা, এখন আমরা এগুলা নিয়ে আলোচনা করব। শুরুতে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটাকে আমরা কনস্ট্রেইন ম্যাট্রিক্স বলি। যেমন ম্যাট্রিক্সটাকে আমি একটু দেখাতে চাই, এই অংশটাকে আমরা ম্যাট্রিক্স হিসেবে বেসিক্যালি দেখাতে চাই। এই অংশটা একটা ম্যাট্রিক্স। এখানে তিনটা সারি আছে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এবং কলাম আছে। এই কলাম সহ 7টা কলাম আছে। যদিও এই কলামটা হচ্ছে কনস্ট্রেন্ট গুলার রাইট হ্যান্ড সাইডে যে ধ্রুবক সংখ্যা আছে এই ধ্রুবক সংখ্যাগুলা নিয়ে তৈরি। তো কনস্ট্রেন্ট ম্যাট্রিক্স সম্পর্কে যদি আমি একটু বলতে চাই তাহলে এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে এটা হচ্ছে কনস্ট্রেন্ট ম্যাট্রিক্স সম্পর্কে বলা, যে কনস্ট্রেন্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ হচ্ছে নাম্বার অফ কনস্ট্রেন্ট। অর্থাৎ ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন প্রবলেমে আমরা ইকুয়েশনকে, অসমতাগুলোকে যখন ইকুয়েশন করি তখন এগুলোকে কনস্ট্রেন্ট বলে। তাহলে রো সংখ্যা যতটা হবে কনস্ট্রেন্ট সংখ্যা ততটা হবে, কলাম সংখ্যা যতটা হবে ভেরিয়েবল সংখ্যা ততটা হবে। তাহলে আমরা একটু যদি মিলাই দেখি তাহলে এখানে আমাদের ভেরিয়েবল আছে 1 2 3 4 5 6, 6টা ভেরিয়েবল আছে এবং 6টা কলাম আছে, 6টা কলাম আছে এবং 3টা সারি আছে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এই 3টা সারি আছে এবং 3টা সারি দিয়ে বোঝা হয়েছে আমাদের কনস্ট্রেন্ট সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা হলো আমাদের কনস্ট্রেন্ট ম্যাট্রিক্সের পরিচয়। এখন এই লাইনের পরিচয়টা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের ভেরিয়েবলগুলো সহ। যেমন অবজেক্টিভ ফাংশনে কিন্তু আমাদের 6টা ভেরিয়েবল থাকবে এবং এই 6টা ভেরিয়েবলে অবজেক্টিভ ফাংশনের সহগগুলো কি কি হবে? যেমন x এর সহগ 3, x2 হচ্ছে 5, x3 4, s1 হচ্ছে 0, s2 0, s3 4, এগুলো হচ্ছে সহগ। এই অবজেক্টিভ ফাংশনে এই ভেরিয়েবলগুলোর সহগের রো হচ্ছে এটা। এখন আমরা যেটা ফিল আপ করবো সেটা হচ্ছে আমাদের প্রথম অবজারভেশনটা কি? প্রথম অবজারভেশন হচ্ছে এখানে একটা কথা আছে যে ফিল আপ কলাম 1 এন্ড কলাম 2। অর্থাৎ এই কনস্ট্রেন্ট ম্যাট্রিক্সের এখানে যে ফিল আপ সিমপ্লেক্স ট্যাবলো, এই সিমপ্লেক্স ট্যাবলের এই কলামটা এবং এই কলামটা ফিল আপ করতে হবে। তো ফিল আপ করতে গেলে প্রথমে যেটা করতে হবে আমাদের বেসিস মানে কি? বেসিস হচ্ছে সেট অফ বেসিক ভেরিয়েবলস। অর্থাৎ এখানে আমাদেরকে বেসিক ভেরিয়েবল আনতে হবে। বেসিস মানে হচ্ছে সেট অফ বেসিক ভেরিয়েবলস। বেসিক ভেরিয়েবলসের সেট নিয়ে কিন্তু এই বেসিস তৈরি হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে 6টা ভেরিয়েবল আছে, 6টা ভেরিয়েবল থেকে আমরা বেসিক ভেরিয়েবল সিলেক্ট করব। তো বেসিক ভেরিয়েবল সিলেক্ট করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ভেরিয়েবলে যেটা দেখব সেটা হচ্ছে যেই ভেরিয়েবলটা একটি মাত্র সারিতে অ্যাক্টিভ, বাকি সারিতে ইনঅ্যাক্টিভ, সেই ভেরিয়েবলকে আমরা বেসিক ভেরিয়েবল বলবো। যেমন x1 3টা সারিতেই অ্যাক্টিভ, অর্থাৎ 3টা সারিতেই তার এই সহগ হচ্ছে 2/3 4/, অর্থাৎ নন জিরো। 3টা সারিতে x1 এর সহগ, যেমন প্রথম সারিতে এটা, দ্বিতীয় সারিতে এটা, তৃতীয় সারিতে এটা, তার মানে 3টা সারিতে সে অ্যাক্টিভ আছে x1। x2 মাত্র প্রথম সারিতে অ্যাক্টিভ, বাকি সারিগুলোতে সে ইনঅ্যাক্টিভ। তাহলে x2 কে আমি বেসিক ভেরিয়েবল হিসেবে নিতে পারি। তাহলে আমার এই যেই সারিতে সে অ্যাক্টিভ, তাহলে প্রথম সারিতে x2 হচ্ছে অ্যাক্টিভ, তাহলে প্রথম সারি বরাবর আমি x2 লিখব, যেহেতু প্রথম সারিতে x2 অ্যাক্টিভ আছে আর দ্বিতীয় সারিতে সে ইনঅ্যাক্টিভ, তৃতীয় সারিতে ইনঅ্যাক্টিভ। x3 প্রথম সারিতে ইনঅ্যাক্টিভ, দ্বিতীয় সারিতে ইনঅ্যাক্টিভ, কিন্তু তৃতীয় সারিতে সে অ্যাক্টিভ, তাহলে এই x3 লিখব আমি এখানে, তৃতীয় সারি বরাবর সে অ্যাক্টিভ। এখানে s1 কিন্তু এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ বলা যায়। s2 ফার্স্ট সারিতে ইনঅ্যাক্টিভ, সেকেন্ড সারিতে অ্যাক্টিভ, সেকেন্ড সারিতে সে অ্যাক্টিভ এবং থার্ড সারিতে সে কিন্তু ইনঅ্যাক্টিভ। s3 প্রথম সারিতে ইনঅ্যাক্টিভ,
সেকেন্ড এবং থার্ড সারিতে সে অ্যাক্টিভ। তাহলে আমরা বেসিক ভেরিয়েবল বলবো তাদেরকে যারা মোটামুটি একটা মাত্র সারিতে অ্যাক্টিভ থাকবে, অন্য সারিতে সে ইনঅ্যাক্টিভ থাকবে, তখন আমরা তাকে বেসিক ভেরিয়েবল বলবো। এছাড়া যে সারিতে সে অ্যাক্টিভ থাকবে সেই সারিতে তার এই সহগ হবে 1, এগুলো সহগ, এটা 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 2 3, 1 ব্যতীত অন্য কিছু থাকলে হবে না, কিন্তু এখানে 2 3 থাকলে হবে না, 1 হইতে হবে। আচ্ছা, এখন এটা বেসিস কলাম আমরা ফিল আপ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই কলামটা সিবি, সিবি মানে কোএফিসিয়েন্ট অফ বেসিক ভেরিয়েবল, কোএফিসিয়েন্ট অফ বেসিক ভেরিয়েবল। তাহলে এই x2 এর কোএফিসিয়েন্টটা অবজেক্টিভ ফাংশনের কত আছে 5, তাহলে এখানে এটা হচ্ছে 5 হবে। s3 s2 s2 এর কোএফিসিয়েন্ট অথবা সহগ, s2 সহগ হচ্ছে এটা, এটা হচ্ছে s2 সহগ, অবজেক্টিভ ফাংশন s2 সহগ হচ্ছে 0, তাহলে আমি এখানে 0 লিখব। x3, এটা নিয়ে x3 এর অবজেক্টিভ ফাংশন কত, x3 তে x3 অবজেক্টিভ ফাংশনের সহগ হচ্ছে 4, তাহলে আমি এটা 4 লিখব। তাহলে আমাদের প্রথম অবজারভেশন ছিল ফিল আপ কলাম 1 এন্ড কলাম 2, তাহলে কলাম 1 এবং কলাম 2 আমি ফিল আপ করে ফেললাম। এই হলো আমাদের কলাম সিলেকশন করার ক্ষেত্রে। এখন যে সেকেন্ড অবজারভেশন হচ্ছে ডিটারমাইন ইন্ডিকেটর রো zj মাইনাস cj, ডিটারমাইন ইন্ডিকেটর রো zj মাইনাস cj, অর্থাৎ এই রোটা আমাদেরকে ফিল আপ করতে হবে বা এই সারিকে ফিল আপ করতে হবে। এই সারি ফিল আপ করার ক্ষেত্রে প্রথমে উপরের সারিটা ফিল আপ করতে হবে, অর্থাৎ দুইটা সারি একসাথে আমরা ফিল আপ করবো। এখানে যেটা দরকার সেটা অবজারভেশন, সেটা হচ্ছে এখানে এই এক্স এই বরাবর এটাকে হলো z1 z2 z3 z4 z5 z6, তাহলে এখানে এই সারিতে তিনটা এলিমেন্ট আছে z1 z2 z3। তাহলে এটা z1 ফিল আপ করার সিস্টেম হচ্ছে এই x1 এর কলামের সাথে এই সিবি কলাম গুণ হবে, সিবি কলামের সাথে x1 কলাম গুণ হবে। আমি এটা একটু দেখাই কিভাবে গুণ হয়েছে। যেমন এই গুণটা যদি আমরা দেখি, এখানে আমার কি কি আছে, যেমন x1 এই সিবি তে 5 আছে, 5 লিখলাম, x1 এর কত আছে 2/3 আছে, এই 5 2/3 গুণ লিখলাম। তাহলে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এই কলাম দুইটা গুণ হবে 5 2 3, এটা যদি আমি একটু অ্যানালাইসিস করি, 5 এর সাথে 2 3, 5 এর সাথে 2 3 গুণ, তারপর 0 এর সাথে 4 15, 0 এর সাথে 4 into 15 হবে, তারপরে 4 এর সাথে -4/5 গুণ হবে, 4 এর সাথে -4/5 গুণ হবে, এবং গুণ করলে রেজাল্ট আসতেছে আমার 50, এইরকম রেজাল্ট আসতেছে 34/15 আসতেছে রেজাল্ট। এটা হচ্ছে আমার z1, z1 এর মান আসছে 34/15, এবং z1 c1, আমাদের এই কলামটা হচ্ছে z1 c1, z1 c1। তাহলে আমাদের z1 হচ্ছে 34/15 আর c1 হচ্ছে এটা হচ্ছে আমাদের c1। তাহলে c1 z1 c1 যদি দেখি, z1 এটা আর c1 হচ্ছে 3, বিয়োগ করলে হবে -11/15, তাহলে আমরা এখানে -11 জাস্ট এখানে লিখতে পারি। z1 এর মান আসছে কত, z1 এর মান আসছে 34/15, আমরা দেখতে পারি z1 এর মান আসছে 34/15, আর এখানে z1 c1 মানে এটার সাথে এটা বিয়োগ হবে, বিয়োগ হইলে হবে -11, এখানে আমাদের এটা আছে -11/15, এটা হচ্ছে আমার z1 এর মান। এখন আমি z2 যদি দেখি, z2টা কত হবে, z2 যদি আমি আরেকটু মিলে দেখি এটা z2 হিসাব, তার মানে z2টা আমাদের কোন পজিশনে আসবে, এই পজিশনে z2টা হচ্ছে এই পজিশনে। তার মানে এই 5 এর সাথে 1 গুণ হবে, 0 এর সাথে 0 গুণ হবে, 4 এর সাথে 0 গুণ হবে, সিবি এর সাথে x2 কলাম গুণ হবে। তাহলে এটা আমি লিখলাম 5 into 1, 5 আর 1 লিখলাম, 0 আর 0 তাও লেখা হয়েছে, 4 into 0 তাও লেখা হয়েছে। ক্যালকুলেশন করার পর আমার z2 আসছে 5, তাহলে আমাদের এখানে z2 কত আসছে, z2 আসছে 5, তাহলে আমি এখানে z2 লিখব 5, আর আমার এটা হচ্ছে c2, তাহলে z2 c2 বিয়োগ করলে হবে 0। এবার আমি z3 যদি দেখি, আমার z3 কত, z3 হচ্ছে এই সিবি কলামের সাথে x3 কলাম গুণ হবে, তাহলে 5 এর সাথে 0 গুণ হবে। তাহলে আমরা একটু যদি দেখি, বিশ্লেষণ করলে যদি আমরা দেখি, তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই 5 এর সাথে 0, 5 এর সাথে 0, 0 এর সাথে 0, 0 এর সাথে 0, 4 into 1, 4 into 1 আমি লিখলাম। তাহলে এটা যোগ করলে হবে কত, 4। তাহলে z3 হচ্ছে আমাদের 4, z3 হচ্ছে 4, আমি z3 4 লিখব। আর z3 c3, এটা আমার c3, z3 c3, তাহলে এটা আসতেছে 0। এইবার আমি আসবো z4,
তাহলে Z4 আমার কত আসবে, Z4 হচ্ছে এই S1 কলামের সাথে CB কলাম গুণ। তাহলে আমরা একটু Z4টা একটু যদি দেখি, Z4টা হলে আমাদের এটা 5 into 1/3, 5 into 1/3, 0 into -2/5, 0 into -2/5, এখানে আছে 4 into 4 into -2/15। তাহলে এটা আমার হচ্ছে Z4। তো Z4 এর ক্যালকুলেশন আমি যেটা দেখলাম, ফাইনালি আমার Z4 17/15 হলো আমার Z4। তাহলে এটা ক্যালকুলেশন করার পরে Z4 17/15 আসছে। তাহলে আমি এখানে লিখবো 17/15, 17/15, এটা হচ্ছে Z4। এই Z4 হচ্ছে Z4, এটা হচ্ছে এই কলামটা হবে এই Z4 - C4। এটা আমরা দেখবো Z4 - C4, এটা Z4, এটা C4, বিয়োগ করলে হবে কত, 17/15 হবে। এখানে আমাদের বিয়োগ করলে 17/15 হবে রেজাল্ট। এবার আসবে Z5। Z5 আমাদের দেখা যাচ্ছে কি, Z5 হচ্ছে এটা আমাদের Z5 আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই কলামের সাথে S2 কলামের সাথে CB কলাম গুণ হবে। তাহলে আমি যদি দেখি Z5টা কেমন, এটা হচ্ছে আমার Z5 এ 5 ইনটু সাথে 0 গুণ হবে, 0 ইনটু 1, 4 ইনটু 0, এগুলো গুণ আমাদের এখানে দেখা যাচ্ছে। গুণ করলে 0 হবে, রেজাল্ট আলটিমেটলি 0, এবং C5 এর মানও 0, তো 0 - 0 আলটিমেটলি এখানেও হবে 0, এখানেও হবে 0। এবার আমার S3 যদি আমি দেখি, এই S3 কলামের সাথে CB কলাম গুণ হবে, এই S3 এর সাথে CB কলাম গুণ হবে। গুণ করলে কত হবে রেজাল্ট, এটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে একটু আলোচনা করি। আমাদের এখানে লেখাই আছে এগুলা, যেমন 5 ইনটু 0, 5 ইনটু 0, 0 ইনটু -4/15, 0 ইনটু -4/15, 4 ইনটু 1/5, 4 ইনটু 1/5, এটা লেখা আছে। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে, 4/5 আসতেছে ক্যালকুলেশন। তাহলে 4/5, Z6 আমার 4/5 লিখবো এখানে আমি। তাহলে 4/5 হচ্ছে আমার Z6, আর S3 সহ হচ্ছে এটা C3, এটা হচ্ছে C6, এটা C6, এটা Z6, বিয়োগ করলে হবে 4/5, এখানে বিয়োগ করলে হবে 4/5। আর এটা ক্যালকুলেশন করছি আমি কিভাবে, এটা আমরা ক্যালকুলেশন হিসাবটা একটু দেখে নিই। সেটা হচ্ছে এই Z, এখানে একটা Z হবে, এখানে এটা ক্যালকুলেশন করছি আমি, অর্থাৎ এই কলামের সাথে এই কলাম, অর্থাৎ কনস্ট্যান্ট কলামের সাথে CB কলাম গুণ হবে। তাহলে এটা 5 ইনটু এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, গুণ হয়ে এখানে Z ইনটু রেজাল্ট আসবে। এই যে গুণফলটা আমি একটু করে দেখাই, এটা হবে গুণফল। এই গুণ করার পরে এখানে রেজাল্ট আসতেছে 256/15। তাহলে এখানে রেজাল্ট আসতেছে 256/15, এটা হবে রেজাল্ট। তাহলে আমাদের এই কলামের অবজারভেশন, তাহলে আমাদের একটু অবজারভেশনগুলো দেখি। ফিল আপ কলাম 1, 2 এটা আমরা করে ফেলছি। তারপর ডিটারমাইন ইন্ডিকেটর তৈরি করে ফেলছি আমাদের। এখন বলছে হুইচ কলাম ইজ দ্য পিভট কলাম। তাহলে আমাদের পিভট কলামের ডেফিনিশন কি, পিভট কলাম হচ্ছে, এটা হচ্ছে পিভট কলামের ডেফিনিশন, যে মোস্ট নেগেটিভ হইতে হবে। ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এখানে মোস্ট নেগেটিভ, আর মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এখানে মোস্ট নেগেটিভ হইতে হবে, মোস্ট পজিটিভ হইতে হবে। মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে মোস্ট পজিটিভ, আর ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে মোস্ট নেগেটিভ। এখন মোস্ট নেগেটিভ মানে হচ্ছে এখানে তো Z যে মানে C0 তে, Z যে মানে C0 হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের প্রবলেমটাও কিন্তু ম্যাক্সিমাইজেশন প্রবলেম, আমাদের প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আমরা যে প্রবলেম নমুনা টেবিল নিয়েছি, নমুনা টেবিলটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের, এবং আমাদের Z মানে CJ যে কলামটা, এটা হচ্ছে Z মানে CJ, এই কলামটা আমাদের এখানে। তাহলে আমাদের পিভট কলামের ডেফিনিশন হচ্ছে মোস্ট নেগেটিভ কলাম। এখানে আছে -11/15, 0, 0, 0, এগুলো সব আছে, তার মানে এর মধ্যে নেগেটিভ শুধুমাত্র এটা। তাহলে এটা হচ্ছে আমার মূলত পিভট কলাম। এই কলামটা হচ্ছে আমার পিভট কলাম, এই কলামটা। তাহলে এখানে হচ্ছে আমাদের মোস্ট নেগেটিভ, এটা হচ্ছে আমার মোস্ট নেগেটিভ। তাহলে এখান থেকে আমি পিভট কলাম তৈরি করব কিভাবে, তাহলে আমার পিভট কলাম হচ্ছে, আসলে পিভট কলামটা তাহলে আমাদের কি আসবে, পিভট কলামটা আসবে এটা, এই কলামটাকে আমি পিভট কলাম বলবো। এই কলামটা হচ্ছে আমার পিভট কলাম, এটা হচ্ছে আমার পিভট কলাম। তাহলে আমি পিভট কলাম পেয়ে গেলাম। পিভট রো কোনটা, পিভট রোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিভট এলিমেন্ট। এখন এগুলো হচ্ছে পিভট এলিমেন্ট।
পিভট এলিমেন্ট হচ্ছে এটা একটা পিভট এলিমেন্ট, এটা একটা পিভট এলিমেন্ট, এটা একটা পিভট এলিমেন্ট। এখন পিভট এলিমেন্ট নিয়ে যদি আমি কথা বলি, তাহলে পিভট এলিমেন্টের একটা ডেফিনেশন আছে যে পিভট এলিমেন্ট কেমন হইতে পারবে। পিভট এলিমেন্ট হইতে পারে পজিটিভ। এই যে পিভট এলিমেন্ট কেমন হবে, আমরা পিভট এলিমেন্ট যদি x হয় তাহলে x হইতে হবে 0 গ্রেটার দ্যান 0, 0 হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। এটা হচ্ছে পিভট এলিমেন্টের মূল কথা। এখন আমাদের এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে কোয়ালিফিকেশনের দিক থেকে চিন্তা করলে এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ পিভট এলিমেন্ট এটা হচ্ছে না, এই এলিমেন্টটা পিভট হচ্ছে না। তাহলে এগুলো ক্যান্ডিডেটের মধ্যে আছে, এটা পিভট এলিমেন্ট হতে পারে, এটাও পিভট এলিমেন্ট, যার তো পজিটিভ। তাহলে আমরা একটা মিনিমাম রেশিও টেস্টের মাধ্যমে দেখব যে কোনটা পিভট কোনটা পিভট না। এখন মিনিমাম রেশিও টেস্টটা কিভাবে করব, যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে আমাদের মিনিমাম রেশিও টেস্ট আমরা কিভাবে করব, তাহলে আমাদের যে জায়গাটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে মিনিমাম রেশিও টেস্ট আমরা এইভাবে করব। এখানে একটা মিনিমাম রেশিও টেস্টের যে জায়গাটাতে আসবে যে আমরা মিনিমাম রেশিও টেস্টটা কিভাবে করব, অর্থাৎ এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই পিভট এলিমেন্টগুলোদের এই কনস্ট্যান্টগুলোকে ভাগ করব। তাহলে ভাগ করলে কি রেজাল্ট আসে আমরা একটু দেখি। যেমন আমি যেটাকে দেখাইছি সেখানে হচ্ছে এখানে 8/3, 8/3 কে ভাগ করব 2/3 দিয়ে। তাহলে 8/3 কে যদি আমি 2/3 দিয়ে ভাগ করি রেজাল্ট আসতেছে কত, এটা হচ্ছে রেজাল্ট। 8/3 ভাগ 2/3 রেজাল্ট আসতেছে 4, তাহলে এটা হচ্ছে 4। আর এখানে এই যে 89/15 এটাকে ভাগ করতে 41/15 দিয়ে, তাহলে 89/15 ভাগ 41/15 এটা ভাগ করলে হবে 2.17, এটা রেজাল্ট আসবে 2.89/41 আসবে রেজাল্ট। এটা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করলে 2.17 আসবে। আর এটা তো আমাদের গ্যাপ থাকবে, কারণ এখানে আমাদের মিনিমাম রেশিও টেস্ট এটা অংশগ্রহণ করবে না, কারণ এটা নেগেটিভ সংখ্যার জন্য। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর মধ্যে মিনিমাম কারা, 4 না এটা, তাহলে এটার মানটা হচ্ছে 2.17, এটা হিসাব করলে আমরা 2.17 পাই। তার মানে আমাদের এই মিনিমাম রেশিও টেস্টের মাধ্যমে আমরা প্রথমে এই রেজাল্ট সিলেক্ট করব, তারপর এখান থেকে যেটা সবচেয়ে মিনিমাম যেটা সেই বরাবর আমরা সারি সিলেক্ট করব। সেই সারিকে বলবো আমরা কি, সেই সারিকে বলবো আমরা পিভট রো, সেই সারিকে পিভট রো বলবো। তাহলে আমাদের এখন পিভট রো আসতেছে কোনটা, পিভট রো আসতেছে এইটা, এই সারিটা হচ্ছে আমাদের পিভট, এই সারিটা হচ্ছে আমাদের পিভট সারি। তাহলে এই হলো আমাদের পিভট সারি এবং পিভট কলাম। তাহলে আমাদের একটা অবজারভেশন ছিল যে হুইচ কলাম ইজ দ্য পিভট কলাম। তাহলে আমরা যদি আনসার লিখি, আনসার কি লিখবো, হুইচ কলাম ইজ দ্য পিভট কলাম, হুইচ কলাম। তাহলে আমাদের কলাম যদি গুনি 1 2 3, 3 নম্বর কলামটা আমাদের পিভট কলাম। তাহলে আমরা আনসার লিখবো, এখানে যদি আনসার লিখি তাহলে কি লিখবো, 3 নম্বর কলামটা আমার পিভট কলাম, কলাম 3 হচ্ছে পিভট কলাম, 1 2 3, 3 নম্বর কলাম পিভট কলাম। আর যদি হুইচ রো ইজ দ্য পিভট রো এটা লিখি, তাহলে আমাকে লিখতে হবে 2 নম্বর রোটা হচ্ছে পিভট রো। তাহলে আমাকে এখানে লিখবো 2 নম্বর রোটা হচ্ছে পিভট রো। তাহলে রো 2 হচ্ছে আমার পিভট রো। এখন বলছে ইজ দিস দ্য ফাইনাল ট্যাবলো, এটা ফাইনাল টেবিল কিনা। তাহলে ফাইনাল টেবিলের জন্য আমাকে যেটা আসলে দেখতে হবে সেটা হচ্ছে আমাকে এই জায়গাটাতে একটু অপটিমাম সলিউশনের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অপটিমাম সলিউশনটা কিরকম হবে। তাহলে আমরা বুঝতে পারবো কিরকম হবে। আমরা দেখব যে ফর আওয়ার অপটিমাম সলিউশনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে zj - cj greater equal to 0। এটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এটা সবসময় 0 অথবা 0 চেয়ে বড় হতে হবে। তাহলে আমি এখানে zj - cj কলামের সাথে যদি তুলনা করি তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই এলিমেন্টটা এই কন্ডিশন ফিল আপ করে নাই, তার মানে এই এলিমেন্ট এই কন্ডিশন ফিল আপ করে নাই, এটা ফিল আপ করছে, এই কন্ডিশন ফিল আপ করছে, এটা এই কন্ডিশন ফিল আপ করছে, এটা এই কন্ডিশন ফিল আপ করছে, এটাও এই কন্ডিশন ফিল আপ করছে, এটাও এই কন্ডিশন ফিল আপ করছে, শুধুমাত্র একটা এলিমেন্ট এই কন্ডিশনটা ফিল আপ করে নাই। তার মানে আমরা বলতে পারি যে এটা ফাইনাল টেবিল নয়। ইজ দিস দ্য ফাইনাল টেবল? নো। তাহলে আমি এখানে লিখব আমাদের এটা কিন্তু ফাইনাল টেবিল না। নো কন্টিনিউ পিভট অপারেশন,
তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল টেবিল হবে না, যেহেতু আমাদের অপটিমাম সলিউশনের সাথে এটা মিলে নাই। লাস্ট অফ দ্য সিলেক্ট লিভিং ভেরিয়েবল এবং এন্টারিং ভেরিয়েবল। এখন লিভিং ভেরিয়েবল এন্টারিং ভেরিয়েবলটা আসলে কি? লিভিং ভেরিয়েবল হচ্ছে যেটা যেই পিভট সারি, এই সারিতে যেই সারি বরাবর যে ভেরিয়েবল আছে, যেমন S2টা হচ্ছে লিভিং ভেরিয়েবল। তাহলে আমরা এখানে বলবো S2টা হচ্ছে আমাদের লিভিং ভেরিয়েবল। এখানে S2 হচ্ছে লিভিং ভেরিয়েবল। তার মানে পিভট সারি বরাবর, আমি আবার বলতেছি পিভট সারি বরাবর, পিভট রো বরাবর যেই ভেরিয়েবলটা আছে এটা লিভিং ভেরিয়েবল, অর্থাৎ এটা এই S2টা এখান থেকে সরে যাবে, এটা লিভিং ভেরিয়েবল। আর এন্টারিং ভেরিয়েবল হবে পিভট কলাম বরাবর যেটা আছে, যেমন এটা এন্টারিং ভেরিয়েবল, এটাকে আমরা এন্টারিং ভেরিয়েবল বলবো। এই জন্য এখানে এইরকম একটা সারি দেওয়া যায়, অর্থাৎ X1টা আমার এন্টারিং ভেরিয়েবল, এখানে X1টা হবে এন্টারিং ভেরিয়েবল। তাহলে X1 হবে এন্টারিং ভেরিয়েবল, X1 এন্টারিং ভেরিয়েবল হবে, কারণ সে এই X1টা এই পিভট কলাম বরাবর যে ভেরিয়েবলটা থাকে এটা এন্টারিং ভেরিয়েবল, আর পিভট সারি বরাবর যে কলামটা থাকে এটা লিভিং ভেরিয়েবল। তাহলে S2 হচ্ছে আমার লিভিং ভেরিয়েবল, S2 লিভিং ভেরিয়েবল। আমরা এটাকে এইভাবে দেখাইতে পারি, এটা লিভিং ভেরিয়েবল, এখান থেকে বের হয়ে যাবে, এটা ঢুকবে। এই হলো এন্টারিং ভেরিয়েবল এবং লিভিং ভেরিয়েবল। তাহলে সিমপ্লেক্স টেবিলের মোটামুটি একটা অবজারভেশন আমরা এখন দেখলাম, নমুনা এক্সাম্পল।